উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। শ্রদ্ধা নিবেদন শেষে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা। বাংলাদেশ ২০২৪ সালের বর্ষসেরা দেশ, রিপোর্ট ইকোনমিস্টের। ব্যাপক প্রশংসা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। পটুয়াখালীতে সম্প্রীতির অটুট বন্ধনে হিন্দু মুসলিমরা। ভারতীয় মিডিয়ার গুজব আর অপপ্রচারে অস্বস্তিতে সনাতন ধর্মাবলম্বীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা হবে। তার প্রথম নামাজে জানাজা হয়েছে গতকাল বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর বাইতুল আমান জামে মসজিদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নেন। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বয়স হয়েছিল ৮৩ বছর। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ২০২৪ সালের বর্ষসেরা দেশ নির্বাচিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। চলতি বছর ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং দেশের নতুন যাত্রায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা বাংলাদেশকে এই তালিকার শীর্ষে নিয়ে আসে। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেরা নির্বাচিত হওয়ার তালিকায় বাংলাদেশ সিরিয়া, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার মতো দেশকে পেছনে ফেলেছে। সেরা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং গেল ১২ মাসে দেশের উন্নতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গেল ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশে দমনপীড়ন, নির্বাচনে জালিয়াতি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং অর্থ আত্মসাতের মতো কাজে যুক্ত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন বাংলাদেশের জন্য বিজয় নিয়ে আসে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে দ্য ইকোনমিস্ট। পৌষের শুরুতেই মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোয়। নাটোরে সকাল থেকে সূর্যের দেখা না মেলায় কনকনে শীতে ঘর থেকে বের হওয়া কষ্টকর। সকালে ঘন কুয়াশায় আশেপাশের কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। সারাদিন রোদের তাপ থাকলেও সন্ধ্যা হলেই হাড় কাঁপানো শীত নামে। বৃষ্টির মতো শিশির ঝরায় শীতের দাপট বাড়তে থাকে। অসহায় হয়ে পড়েছেন বয়োবৃদ্ধ শিশুরা। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় বিভিন্ন গুজব ও প্রতিনিয়ত নানা অপপ্রচারে বিন্দু পরিমাণ আঁচ লাগেনি পটুয়াখালীর হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে। নেই কোনো ভেদাভেদ, নেই বিদ্বেষ। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নিজ নিজ প্রার্থনা নিয়ে মসজিদ মন্দিরে মগ্ন পটুয়াখালীর হিন্দু মুসলিমরা। নেই বিভেদ ও ধর্মীয় উস্কানি। মজবুত বন্ধন আর সৌহার্দ্যপূর্ণ আচরণে একে অপরের প্রতি বিদ্যমান রয়েছে সহমর্মিতা। পটুয়াখালী জয়তারা মন্দিরে খুব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতেছি। আমাদের কোনো বাধা বিপত্তি আমাদের উপর আসছে না। আমরা সবাই বাংলাদেশি, হিন্দুরাও বাংলাদেশি, অন্যান্য ধর্মাবলম্বী বাংলাদেশি, মুসলিমরাও বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এ রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানো। সেক্ষেত্রে আমরা পটুয়াখালীতে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে চলছি। ৫ আগস্টের পর হিন্দুদের উপরে ঘটেনি কোনো হামলা ও অত্যাচার, বরং ভারতের প্রোপাগান্ডায় অস্বস্তির কথা বলছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা খুব ভালো আছি। ছোটকালে যে আমাদের জন্মস্থান পটুয়াখালী, আমরা কোনো সমস্যা মনেই করি না। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। হিন্দুদের কোথাও কোনো সয় সম্পত্তি থেকে শুরু করে কোনো কিছুই নষ্ট হয় না, বা সবাই আমরা হিন্দু মুসলিম সবাই তখন আমরা ভাই ভাই পাশে দাঁড়াইছি। পটুয়াখালী জেলায় অদ্যাবধি কোনো ধরনের কোনো অসুবিধা দেখি নাই। হিন্দু মুসলমান সবাই ভালোভাবেই আমরা বসবাস করতেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গেল অক্টোবর-নভেম্বরে চুরি, মাদক সহ ৮৭টি মামলা হলেও থানায় নেই সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ। ৫ই আগস্ট পরবর্তী সনাতন বা অন্য ইস্যু নিয়ে, সাম্প্রতিক ইস্যু নিয়ে কোনো মামলা এখানে রুজু হয়নি। উল্লেখযোগ্য কোনো এখানে দখল বা আদার্স কোনো কিছুই আমাদের নোটিশে আসেনি এবং আমাদের কাছে কোনো অভিযোগও আসেনি। আমরা এবং এখন বর্তমান পরিস্থিতিতে যে
অ্যালার্মিং। আমাদের ফোর্স, অন্যান্য এখানে পুলিশ সহ অন্যান্য যারা আমরা আইন শৃঙ্খলার সঙ্গে নিয়োজিত, সবাই আমরা সতর্ক আছি। দেশের ভেতর সম্প্রীতি বজায় থাকলে বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির যে প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছেন, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাত ও বৈষম্যমূলক মনে করছে পাকিস্তান। হামজা চৌধুরীকে দেখে অন্যান্য প্রবাসী বাংলাদেশি ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে আশা বাফুফের সভাপতি তাবিত আওয়ালের। বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। হামজা চৌধুরীর জন্য এদেশের দর্শকদের আগ্রহ ছিল মাত্রা ছাড়া। বিশ্বসেরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মানের ফুটবলার শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই নেই। বাফুফের সভাপতির আশা হামজা পথ দেখাবেন আরও প্রবাসী ফুটবলারদের। ইংলিশ কন্ডিশনে বেড়ে ওঠা হামজা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে শঙ্কা আছে। তবে ইপিএল এর টপ লেভেলে খেলা একজন ফুটবলারের জন্য বড় সমস্যা হবে না বলে মনে করেন তাবিত আওয়াল। শুধু কন্ডিশন নয়, সমস্যা বাংলাদেশের লিগের মান ও মাঠ নিয়েও। এ নিয়ে হতাশ বাফুফের সভাপতি। ক্রিকেটারদের মতো ফুটবলারদের ব্র্যান্ডিং করতে কাজ করছে বাফুফের মার্কেটিং টিম। এশিয়ান কাপের বাছাইয়ের পরাজয়ের ব্যবধান কমানোর চিন্তা না করে জয়ের আশা বাফুফের। যে সাড়াটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে। ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়ার যারা বলি, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।